আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুঁচড়ার সতীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও শাস্ত্রিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। মাটির রঙে ছাপানো কাপড় পরনে, পায়ে ক্যানভিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যানভিসের ব্যাগ, আর তার মধ্যে মাদুলি ও অন্যান্য ঔষধ থাকতো। বছর 3 সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল। একবার যাচ্ছি বর্ধমান জেলায় মেমারি স্টেশন থেকে মামদপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মামদপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমিদার ওয়াবিশান দাঁড়িয়েছিলেন সচিবাবু। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মামদপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রি করার জন্য নয়, মামদপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমিদার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সতীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যানভিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমি পাবো। কখনো অঞ্চলে যায়নি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়লো, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল। দেরিও হলো বিশেষ করে সেই জন্য। আর একটা বাজার পড়লো, সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই। এই সব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে। জায়গাটা ভালো নয়, বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক টিপ টিপ করে উঠল। দিঘির ওপারে সঞ্জয়পুর বলে একটা গ্রাম। সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল, তাল দিঘি এদিকেই। অন্ধকার হবার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা।
দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিল দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি। সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। বাঁচা বাঁচা গেল বাবা! কি ভয়টাই দেখিয়েছিল লোকে! দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এই রকম ভাবছি। এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নে, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ আমার বললে, ঠাকুরমশাই কোথায় যাবেন? যাব মথুরাপুর। মথুরাপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? সতীশ কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজ মহাশয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনি নে। মথুরা মামতপুর নতুন যাচ্ছি। সেখানে কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলো। তারপর আমার বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বাড়ই। জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে আর তার অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আঁধার রাতে আমার যেতেই তো হতো মামতপুরে 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মগ্ন সন্ধ্যায় কোনো গৃহবাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠানে সারি সারি 3টে বড় বড় ধানের গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর, বলদ ও গাইয়ের প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালা ঘর। বাইরের এই চণ্ডীমণ্ডপ তার আর 1খানা কুঠরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠরিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারায় চণ্ডীমণ্ডপের পিছন দিকের সঙ্গে সংলগ্ন, অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির 1খানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়।
আমার বাসা দেওয়ার হলো এই কুটিরতে। কুটির একপাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন? আমি চাল রান্না রান্নার চালায় বসে রান্না চড়িয়ে আমি রান্নার চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতরে থেকে কাটা হাতে এক কাটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাড় দিতে লাগলো। কুটিরই দরজায় খোলা, আমি সেখানে বসে, সেখান থেকে কুটিরটায় ভেতর দেখা যায়। আমি একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঠোঁট দিতে দিতে ও না সরি বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বেটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ব্যাপারটা কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লী গৃহস্থবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাধে গল্প করব নাকি? এমন সময় বউটি ঝাড় শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। একবারও সে কুটির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্নার চালায় দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সুরে বললে, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান না হলে ভয়ানক বিপদে পড়বেন। তার একা ফাঁসুরে ডাকাত রাতের আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলা গালা ঘরদোর, ডাকাত কি রকম, কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনে চণ্ডীবন্ধু বৃদ্ধ বলে লোকজনের সঙ্গে কথা কইছে, ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাববার শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 এমনিভাবেই কাটলো। এমন সময় দেখি এই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটির কথা বলবার পূর্বেই আমি বললুম, তুমি যে হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বললে, সেই জন্যেই তো এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বললে, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বেটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবে বাঁচতে পারবেন। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার
বাপের বাড়ি গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমার দুই বোন, আমার দিদির নাম ক্ষান্তমণি। বিয়ে হয়ে সামন্তপুর দেওটা বর্ধমান জেলায়। শ্বশুরের নাম দুর্লভ দাস। সবাই যাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেয়ে বসেছে, যা বলে মেয়েটি তাই করে যায়, এতে কি হবে। বেটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো? জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম। শ্বশুরবাড়ি নাম কি? শ্বশুরবাড়ি কোন গায়ে? ক্ষান্তমণি। শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর দেওটা বলুন। সামন্তপুর দেওটা। শ্বশুরের নাম রামযদু দাস, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বেটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন। খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ি পরিচয় দিয়ে বললেন, আপনি আমার গুরুবংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন। আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি? গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তা তো সন্দেহ করতে পারি। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকারে তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত যা আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুটিরতে বসেছি, আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় দাঁতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। বললে, কি ঠাকুরমশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন। মশারিটা টানিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্রশিষ্যা, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। আর তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারও যাতে তোমাদেরই বাড়ুই কি না, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম বিয়ে পাস করি আমার বলে গিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এদেশে, আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম, আমি যে তাদের গুরুবংশের, আমার বাবার ওরা মন্ত্রশিষ্যা কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুটির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি। আর এরা গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পিছনে সেই বধূটি
আর একজন একজন কিছুক্ষণ পরেই বৃদ্ধ ফিরে এলো, পিছনে পিছনে সেই বধূটি আর একজন স্বর্ণামার্কা গোছের যুবক এবং একজন পৌর স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের মা। বৃদ্ধ বললেন, এই যে বামা, ঠাকুরমশাই আমার ওই মেজ ছেলে, সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু, গড় করো, সব গড় করো। মেজ বৌমা, দেখো তো, চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনযাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমার আশ্বাস দিয়ে গেল, বললে, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লেও সর্বনাশ হতো। ভিটেতে ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে এই কুটিরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না? কিছু বলে না? কে কি বলবে? ফাঁসুড়ে ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে গিয়ে বিয়ে কি দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে। এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। তো ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছেন। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো, বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমার 5 টাকা গুরু প্রণামী। সকাল হলো, বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমার 5 টাকা গুরু প্রণামী দিলে। মাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চিরসুখী হও মা। বাবার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল। এই বৃদ্ধ বয়সে সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে।